স্যার দীপক বর্মন স্যার যে বইটি দিয়েছেন সে বইয়ে মোট ব্যয় হিসাবে দেখানো হয়েছে 46,654 কোটি সামথিং। আর স্যার এই হাউসে বাজেটের বই যেটা দিয়েছিল, যেটা আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত স্যার বলেছিলেন, সেখানে 44,948 কোটি টাকার কথা বলা হয়েছে। জানি না এই টাকার সংখ্যার হেরফের কীভাবে হলো। আমি আশা করব জবাব ভাষণে ডক্টর বর্মন স্যার দীপক বর্মন স্যার তিনি উত্তর দেবেন। স্যার, রাইট টু এডুকেশন সংবিধানে 21 অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে 6 থেকে 14 বছরের শিশুদের রাজ্য সরকার বিনা খরচায় আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করবে। প্রশ্ন স্যার থেকে যায়, এই বিনামূল্যে শিক্ষা কতজন শিশু পাচ্ছে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষা গ্রহণ করছে? এটা সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি এখনই বলবো না যে 1 বছরে এটাকে তারা তুলে নিয়ে আসতে পারবে, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে অন্তত সরকারের পক্ষ থেকে এই ডেটাটা পাবলিশ করবে যে এখন সরকারি স্কুলে যে রাইট টু এডুকেশনের আন্ডারে যারা আছে তাদের এনরোলমেন্টের সংখ্যা কত, এবং আগামী 2-3 বছরের মধ্যে সেটা বেড়ে কোথায় পৌঁছেছে এটা তারা ঘোষণা করবে। স্যার, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে হায়ার এডুকেশনকে ধ্বংস করেছে, বুনিয়াদী শিক্ষাকে একইভাবে ধ্বংস করেছে, সেটা তথ্য দেখলেই বোঝা যাবে। স্যার, শুধুমাত্র প্রাইমারি স্কুল নয়, আপার প্রাইমারি, জুনিয়র স্কুল, জুনিয়র হাই স্কুল বিভিন্ন সেক্টরের ভাগের স্কুলকে এরা কখনো শিক্ষক নিয়োগ না করে বা পরিকাঠামোগত উন্নতি না করে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমি স্যার এই হাউসে 28/11/2024 সালে একবার মেনশন করেছিলাম, পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে স্কুলগুলিতে নিয়মিত কম্পোজিট গ্রান্ট প্রদান করা হচ্ছে না। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মেনশন করেছিলাম, তারপরেও নিয়মিত কম্পোজিট গ্রান্ট প্রদান করেনি স্যার। স্যার, এই রাজ্যে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়েছে 2012 থেকে 5ই আগস্ট 2025-এর মধ্যে তথ্য বলছে। আমি অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তিনি অবশ্যই যেন এই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি পুনরায় চালু করেন। শুধু তাই নয়, যে 49,000 প্রাথমিক স্কুল আছে সেই স্কুলে এনসিটির গাইডলাইন মেনে ছাত্র বা শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক নিয়োগ করা হোক, এও আমি দাবি জানব। স্যার, আমি আরও একটা কথা বলবো, 2017-এর পরে প্রথম প্রাইমারি টেট দেয় দীর্ঘদিন পরে 2022-এ। যারা প্রাইমারি টেট দিয়ে উত্তীর্ণ হলো এখনো পর্যন্ত তাদেরকে নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে, অর্থাৎ ভাইবা নিয়ে তাদেরকে এখনো নিয়োগ দেওয়া হচ্ছে না। তাই আমি একদিকে স্কুলে শিক্ষক নাই, অপরদিকে শিক্ষিত বেকাররা বেকারত্বের জ্বালায় ভুগছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি আবেদন করব, এই টেট 2022-2023 যারা পাস করেছে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে তাদের দ্রুততার সাথে নিয়োগ করা হোক। স্যার, 29শে জানুয়ারি 2025 সালে একটি রিপোর্ট পাবলিশ হয়েছিল। সেই রিপোর্ট পাবলিশে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বুনিয়াদী শিক্ষাতে যে ঘুম ধরে গিয়েছে সেটা সেখানে উল্লেখ আছে। সেই রিপোর্টটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, এই হাউসে শোনাচ্ছি। স্যার, সেখানে 4র্থ শ্রেণীতে পড়া 5.2% পড়ুয়ারাই বাংলার অক্ষর জ্ঞানটুকু নাই। গতকাল এই সদনে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় কার্যক্রম চালাবার কথা বলেছেন, কিন্তু আমাদের রাজ্যে ক্লাস 3-র ছেলেরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছেড়ে না। শুধু তাই নয়, ক্লাস 4-এর 16.4% পড়ুয়ারা অক্ষর জ্ঞান পড়তে পারলেও তারা শব্দ পড়তে পারে না। এই দুরবস্থার মধ্যে দেশের আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে। স্যার, যদিও আশার আলো দেখছি, গত রবিবারে আমাদের শিক্ষামন্ত্রী একটি নিদান দিয়েছেন, একটি সমাবেশে গিয়ে প্রত্যেক বছরে অডিট হবে 3য় শ্রেণীর পড়ুয়াদের। যদি অডিটে কেউ ফেল করে, সেখানে যারা শিক্ষক আছে তাদের ঘাড়ে শাস্তির খাড়া নামতে পারে। সাথে সাথে এটাও তিনি বলেছেন, অডিটে যদি ভালো কোনো রেজাল্ট হয় সেই শিক্ষকদের তিনি তার দপ্তর থেকে পুরস্কৃত করবেন। তা আমি অনুরোধ করব শিক্ষামন্ত্রীর কাছে, শুধু ক্লাস 3 নয়, অডিটটা ক্লাস 1 থেকেই শুরু করা হোক। কারণ ক্লাস 1-এ যদি কেউ তার শিক্ষাতে ঘুম ধরে যায়, 3-তে এসেছে, সেটাকে আর রেকটিফাই করা অনেক কষ্টকর হয়ে যাবে।
স্যার বাজেটে উল্লেখ আছে পিএমসির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়নের কথা, তবে নির্বাচিত বিদ্যালয়ের কথা বলেছে। স্যার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কতগুলি পিএমসির মাধ্যমে স্কুল চলবে বা পিএমসির অন্তর্ভুক্ত হওয়ার ক্রাইটেরিয়া কি, এরও কিন্তু বিস্তারিত চর্চা এই বাজেটে নয়। স্যার স্মার্ট ক্লাসরুমের কথা বলা হয়েছে বাজেটের মধ্যে। অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটাকে অবশ্যই স্বাগত জানাই। ডিজিটাল ক্লাসরুমের উপর জোর দেওয়া হলো, বাস্তবে যদি আমরা দেখি প্রায় 95.3% স্কুলে কম্পিউটার নয় এবং ইন্টারনেট নাই প্রায় 80% স্কুলে। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকেও স্যার পূরণ করতে হবে। সাথে সাথে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুমের দিকে আমরা ধাবিত হচ্ছি, যে আমাদের রাজ্যের প্রাথমিক স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। কারণ আমরা দেখেছি পৃথিবীর যত উন্নতশীল দেশগুলি আছে, প্রত্যেকটা দেশের প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা আছে। স্যার আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেভাবে ড্রপ আউট হচ্ছে, যে মারাত্মক ব্যাধি আমাদের পশ্চিমবাংলাতে এসেছে, সেটাকে আমাদের রোধ করতে হবে। কারণ আমরা যদি দেখি 2025 সালে শুধু একটা যদি ডেটা দিই, মাধ্যমিক স্তরে মাধ্যমিক পরীক্ষা দেয়নি, তারা রেজিস্ট্রেশন করেছে, সব করেছে 43,000 ছেলে মেয়ে। এইগুলোকে আটকানোর দায়িত্ব আমাদেরকে স্যার কাঁধে তুলে নিতে হবে। স্যার বাজেটে বই দেখছিলাম যে আপনার স্কুলে পানীয় জল এবং শৌচালয়ের 100% ব্যবস্থা করবে, কিন্তু বিগত 15 বছরের সরকার কিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে, স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এটা আমাদের একটু জেনে রাখা দরকার। এটা কতটা অ্যাচিভ করতে পারে আমাদের নতুন নির্বাচিত সরকার, সেটা দেখার বিষয়। 24.5% স্কুলে স্যার পানীয় জলের ব্যবস্থা নাই। 17.7% স্কুলে শৌচালয় নাই। 15.5% স্কুলে মেয়েদের জন্য আলাদা শৌচালয় নাই। শুধু তাই নয়, 5.4% স্কুলে শৌচালয় থাকার পরেও মেয়েদের জন্য সেটাকে তালা বন্ধ করে রেখে দেয়। এই দুরবস্থার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা স্যার চলতো। স্যার পরিশেষে একটা কথা বলবো, যে আমাদের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে গেলে যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে, দৃষ্টান্তকারী পদক্ষেপ নিতে হবে, তা উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যারা জনপ্রতিনিধি আছি, চাই এমএলএ হোক বা মন্ত্রী হোক, তা থেকে শুরু করে সরকারি কর্মচারী এবং সরকার পোষিত যে সমস্ত কর্মচারী আছে, আইন করে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা করা বাধ্যতামূলক করতে হবে। তাহলে আমি মনে করি তাহলে শিক্ষায় যে ঘুম ধরেছে অনেকটা কাটবে। কারণ স্যার সরকারি স্কুলে যারা শিক্ষকতা করে তারা ওয়েল স্কিল্ড, এনসিটির গাইডলাইন মেনে, কেউ বিএড কেউ ডিএলএড করে তারা শিক্ষকতা করছে। অনেক ক্ষেত্রে প্রাইভেট স্কুলে দেখা যায় এনসিটির গাইডলাইন তারা মানে না। তাই স্যার আমি অনুরোধ করব, সাথে সাথে যে স্কুল শিক্ষাকে সচল রাখার জন্য এবং স্কুল ছুটেদেরকে যারা স্কুলে ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ চুক্তিভিত্তিক যারা আছে বা এজেন্সির মাধ্যমে যারা নিয়োগ করা হয়েছে, যেমন পার্শ্ব শিক্ষক, এনএসকিউএফ, আইটিসি, কম্পিউটার টিচার থেকে শুরু করে যারা আছে, তাদের সাম্মানিকের দিকে আমাদের একটু মাথায় রাখতে হবে। সমকাজী সমবেতনের ব্যাপারটা দেখতে হবে। স্যার এছাড়াও এনআইওএস যারা আছেন, সুপ্রিম কোর্টে অর্ডার থাকার পরেও বিগত সরকার তাদেরকে বিভিন্নভাবে ছলে কৌশলে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে রেখেছে। তারা স্যার বেকারত্বের জ্বালায় জ্বলছে। তাদের বেকারত্ব দূর করার জন্য এই এনআইওএস এর যারা আছেন তাদের সাথে তাদের বিষয়টা অগ্রাধিকার দিতে হবে। স্যার পরিশেষে বলবো, মিড ডে মিল পিএম পোষণ যোজনা যেটা হয়েছে, মিড ডে মিলের বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা হয়েছে, অবশ্যই এটা ভালো দিক, এটা আমরা বারবার দাবি করে আসছি। কিন্তু প্রশ্ন স্যার দুটো থেকে যায়। প্রথমত, সরকারি প্রকল্প কিভাবে বেসরকারি সংস্থার মাধ্যমে চলছে, কোনো টেন্ডার ছাড়াই কোন পদ্ধতিতে চলছে, আশা করছি জবাবি ভাষণে মন্ত্রী মহাশয় দেবেন। আর দ্বিতীয়, প্রোটিনের ব্যাপারটা। স্যার প্রোটিন নিয়ে বলতে গেলে 15-20 মিনিট টাইম লেগে যাবে। আপনার পনিরে কতটা আছে, ডিমে কতটা আছে, ওই বিতর্কে না গিয়ে এতটুকু বলবো স্যার, এই মুহূর্তে অল্প টাকায় সব থেকে প্রোটিনযুক্ত খাদ্য হচ্ছে ডিম, সেটাও যাতে বিবেচনা করা হয়। স্যার ধন্যবাদ।